দল হতে পারে, তারা তো এই মুহূর্তে আলোচিত দল, এবং তারও চেয়ে বড় কথা তারা তো সরকারি দল। আসলে আমি ওটাকে সরকারি দলই বলি। তো সরকারি দলে তো নানা কারণে লোকজন বাড়ে। একসময় তো বাংলাদেশে ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের কোনো মিটিং হলে তো লোক আসতেই থাকতো তো। এখন কি আসবে? এখন কিন্তু আসবে না রে ভাই। কাজে সরকারে থাকলে পরে কিছু তো সুবিধাভোগী থাকেই, আসতে পারে। আমি এনসিপিকে খাটো করে দেখছি না কিন্তু, বাট এদের ব্যাপারটা হলো যে তারাও চিন্তা করতেছে তারা একা যে পারবে, এটা এনসিপি নিজে মনে করেন। ওই একজন মানে উনি মনে করছেন কেন আমি জানি না, পাটোয়ারি সাহেব উনি কী বিবেচনায় করছেন আমি জানি না, কিন্তু এনসিপি নিজেরাও মনে করে না। শুনেন আমি একটা কথা বলি, এনসিপি যদি আলাদা নির্বাচন করে, আলাদা, তারা যদি কোনো একটা আসনে তাদের জামানত রক্ষা করতে পারে, ওইটাই হবে এনসিপির সাফল্য। যদি বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি দেখি যে ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে এবং যত আলোচনা যাচ্ছে নির্বাচনের কাছাকাছি আসছে, জামায়াত ইসলাম সহ এনসিপি সহ বিভিন্ন দলগুলোর যে রাজনৈতিক কথাবার্তা বা দাবিগুলো অনেকটা মিলে যাচ্ছে, বিএনপি যেন একা পড়ে যাচ্ছে এমন একটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছেন একটা। মানে আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি যখন নির্বাচন কাছে চলে আসবে, বিএনপি কি রাজনৈতিকভাবে আসলে এই বর্তমান পরিস্থিতি একা হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে? একা দুকার কোনো ব্যাপার না। বিষয়টা হলো কি, সামনে তো একটা নির্বাচন, এই যা কিছুই ঘটবে এখন নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে। অনেক সময় দেখবে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দল কিন্তু একটা ভোটের ঐক্য করে। এখানে কিন্তু আদর্শিক কোনো ঐক্য না, এগুলো ভোট পাওয়ার জন্য আমরা ঐক্য করলাম। যে একা হলে আমি হয়তো 10টা ভোট পাই, দুইজনে মিলা হলে হয়তো 20টা ভোট পাই, ওই ভোটটা একটু জোরালো ভোট হয়। এখানে নির্বাচনে এই যে আপনি যে মেরুকরণ দেখতেছেন, এটা আগামী দিনগুলিতে আর বাড়বে। এটা সবই নির্বাচনকে কেন্দ্র করেই বাড়বে, এবং একটা জোটও হতে পারে বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপির বিরুদ্ধে জোট হবে কেন? হবে এই কারণে যে বিএনপিতে জোট করার দরকার নাই। বিএনপিতে অলরেডি একটা জোটের মধ্যে আছে, তার সঙ্গে কিছু তার দল আছে, কিছু অন্য বিভিন্ন ক্ষুদ্র দল আছে, তারা মিলে তো তারা ভালোই আছে। তাদের তো নতুন করে আর ভোট পাওয়ার দরকার। তারা হিসাব করে দেখছে যে এই যা আছে আমি এটা নিয়ে আমি ক্ষমতায় যেতে পারবো। হিসাবে ভুল হতে পারে, কিন্তু হিসাব চেঞ্জ হতে পারে অনেক কিছুই, কিন্তু তারা তো আজকের হিসাব নিয়ে তো আজকের পদক্ষেপটা নিবে। এবং তারা যেগুলো বলছে এটা আজকে হিসাব নিয়েই, তার প্রতিদিনই হিসাব করে, জামাতও প্রতিদিন হিসাব করে, এনসিপিও করে। এনসিপির এক লিডার তো বলে পড়ছিল যে বিএনপি নাকি 50 থেকে 100টা পাবে, তারা পাবে 200। এখন এই কথা শুনে কি বিএনপি লাভ দিয়ে আগুনে পড়বে নাকি? তো বলছে তারাও হিসাব করছে। কে বলছে? ওই লোকটা মানসিক সুস্থতা কী পরিমাণ থাকতে পারে, তারা একটা নিজেদের মতো করে হিসাব করছে, হিসাব করে তো চুপ করে বসে রয়েছে। ঐক্যমত কমিশনে সংস্কারের আলোচনা চলছে, নানা বিষয়ে আলোচনা চলছে। আমি যদি এটি নিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা, আনুপাতিক প্রতিনিধিত্ব হবে, নানা বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে আলোচনার মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার অংশগ্রহণ, আমাদের অংশগ্রহণ দেখতে পাচ্ছেন না। এটা অনেকে অভিযোগ করছেন যে এলিটদের একটা সংস্কার আলোচনা সেখানে চলছে, তাই কি? তাই তো, আমি এই বিষয়টার সম্পর্কে একমত যে এলিটদের আলোচনা হচ্ছে, এবং যে লোকগুলি সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছে, যারা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, এবং যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করছে, তাদের মধ্যে একটা বড় অংশের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই। অনেকের সঙ্গে এই দেশেরও কোনো যোগাযোগ নাই। তারা এই দেশকে দূর থেকে দেখে, দূর থেকে দেখতে চাঁদ একরকম লাগে, চাঁদে নেমে দেখবেন আরেক রকম লাগবে। তো ওরা দূরের থেকে বসে বসে তারা এই দেশ নিয়ে চিন্তা করে, এই দেশ নিয়ে বলে এই দেশের জন্য তাদের নাকি ঘুমও হয় না। তারা এখন আসছে দেশ ঠিক করতে দূরের থেকে। ভাড়াটে, আমি বলি যে তারা হলো ভাড়াটে বুদ্ধিজীবী। এখন তারা আসছে, তাদেরকে আনা হয়েছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, তারা আসছে, কিন্তু এটাতে কিছু কাজ হবে না। আমি মনে করি কোনো কাজই হবে না। কাজ হবে না এই কারণে, আপনি আমাকে বলেন একটা জিনিস, সংস্কার প্রস্তাবটা কি এরাই জীবনের প্রথম আমাদের দেশে মানুষকে শোনাইলো? তা তো না। এরও 2-2.5 বছর আগে বিএনপির নেতা একজন না পাশে আছেন, ওনাদের দল তো আরও 2.5 বছর আগে সংস্কার নিয়ে আলোচনা করতেছে ভাই। তারা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার বলতেছে না, এটা নিয়ে তারা কয়েক দফা বসছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে, প্রকাশ্যে আলোচনা করছে, করে সেটা এসে নিয়ে একটা জায়গায় স্থির হয়েছে। তারপর সেটা নিয়ে তারা সারা দেশে গেছে, সারা দেশে জনগণের মধ্যে তারা কিন্তু এটা নিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে তারা মিটিং করছে, এবং জেলা পর্যায়ের কমিটিগুলির যে মিটিং হয়েছে সেখানেও তারেক রহমান সাহেব লন্ডন থেকে যুক্ত হয়েছেন। তার মানে কি তারা এটাকে সিরিয়াসলি নিয়েছেন। যখন এরা সংস্কারগুলি কার্যক্রম শুরু করছে, এই যে সংস্কার কমিশনগুলো, তখন কি বিএনপি বলছে কখনো
যে ওরা তো একটা সংস্কার করতেছে বিদেশি লোক দিয়া, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আসছে এখানে, তাহলে আমাদেরটা আমরা বাদ রাখি। তারা কি একদিনের জন্য বলছে? বলে নাই। বরঞ্চ তারা তখনও তাদের কার্যক্রম আরো দ্বিগুণ বেগে চালাইছে। আপনি জানেন এই বিএনপির এই সংস্কার 31 দফা নিয়ে তারা ছোট ছোট বুকলেট করছে, 2টা বুকলেট আমার কাছে আসছে। এখন আমি যাদের বলছি, যারা দিচ্ছে আমাকে, এই বুকলেট আমাকে দিচ্ছেন কেন? আমি তো প্রথম দিনের প্রতি এটা পড়ছি, কিনা তবু রাখেন। তার মানে আমাকে দেওয়াটাও একটা কাজ তারা মনে করছে। তার মানে তারা এই বিষয়টা নিয়ে এতটাই সিরিয়াস। এখন যে দল তাদের 31 দফা নিয়ে এতটা সিরিয়াস, তাদেরকে আপনি আরেকটা খাওয়াচ্ছেন রোগের জন্য, তারা একটা ওষুধ খায়। এখন তার মধ্যে আপনি আবার টনিক খাওয়াচ্ছেন যে না এটা খান, এটা বিদেশি ট্যাবলেট খান। তো বিদেশি ট্যাবলেট খাবে নাকি? মুখে কিছু বলবে না, ভদ্রলোক কিনা যায় না, বলবে না। যদি তারা ইলেক্টেড হয়, তারা কি 31 দফা নিয়ে অগ্রসর হবে না গেরি নিয়ে অগ্রসর হবে? ভাই ভালো প্রশ্ন। তারা 31 দফা নিয়ে অগ্রসর হবে, কারণ 31 দফা তারা তো থামায় নাই। তারা যদি বলতো আমরা এটা স্থগিত করলাম, তারা কি একদিনের জন্য স্থগিত করছে? 31 দফা স্থগিত করছে? জিজ্ঞাসা করেন ওনাকে, তারা স্থগিত করে নাই। তাদেরটা তাদের মতই আছে। এখন এরা আবদার করছে, গো ধরছে যে আমরা কিছু একটা করতেছি, আমাদের কথাটা এসে শুনেন। ওই যায় একজনকে যায়, অবসর বিনোদন করে আসে, চা পানি খাইয়ে চলে আসে। কিছু মানে কিছু মানে না। যেটা 31 দফার সঙ্গে মিলে ওটা মানে, যেটা না মিলে এটা মানে না। তো এটাই চলবে। অনেকগুলো তো মেনে নিয়েছে দেখলাম, যে মেনে নিয়েছে। ওইগুলো 31 দফার সঙ্গে খুব পার্থক্য আছে। আপনি 31 দফা পরে দেখেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদ 10 বছর, এটা তো প্রথম তারা বলছিল যে পরপর 2 বছর না। এতে খুব একটা পার্থক্য হয়ে গেল নাকি? দেখি বিশাল কোনো পার্থক্য হয়ে গেল আর কি। আচ্ছা, সিস্টেম নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আপনার কাছে কি আজকে একটা সমকালে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে আসলে উচ্চ কক্ষে পিআর চাচ্ছে যারা ইসলামী দল, জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো উচ্চ কক্ষে তারা পিআর চাচ্ছে, বিএনপিতে রাজি হচ্ছে না। কিন্তু বিএনপিকে চাপ দেওয়ার জন্যই আসলে বিএনপি যেন সেটি রাজি হয়ে যায়, এর জন্য তারা আসলে এখন সাধারণ নির্বাচনীয় পিআর পদ্ধতি নিয়ে আলোচনাটা তৈরি করছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে পিআর পদ্ধতি আসলে বাংলাদেশের জন্য কতটা গ্রহণযোগ্য? দেখেন, আমি আসলে বাংলাদেশে কখনো পিআর পদ্ধতি কাজ করেনি। এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানেও নাই। নেপালে রিসেন্টলি তারা এটা আংশিকভাবে শুরু করেছে। এর নেপালের সুফলও পাওয়া যাচ্ছে, কুফলও পাওয়া যাচ্ছে। সব পদ্ধতির সুফল কুফল আছে, কিন্তু পিআর পদ্ধতির একটা আমি নিজে পিআর পদ্ধতির পক্ষের লোক। আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত। এই কারণে, যেমন ধরেন আমি যদি কতগুলি নির্বাচনের উদাহরণ দিয়ে বলি আপনাকে, 2001-এর যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য ছিল 1%-এর কম, ভোটের ডিফারেন্সটা। কিন্তু আসন সংখ্যায় কিন্তু ডিফারেন্স ছিল 100-র উপরে। তো এটা তাহলে ঠিক মূল্যায়নটা হলো না। কিছু কিছু দল আছে সারা দেশে অল্প অল্প ভোট পায়, তো সারা দেশে অল্প অল্প ভোট সব মিলিয়ে তারা 5%, 6% ভোট পেয়ে যায় সারা দেশে। তো তাদের কিন্তু একজনও পাস করে না। তো তাদের যে 1% ভোট পায়, অথবা ধরুন 5% ভোট পেল যারা, অথবা 3% পাইল, তো 3% ভোট পাইলে তখন যে কিন্তু এটা যে 9টা আসন তারা পাবে সংসদে। তো সংসদে তার একটা প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু এই 9% ভোটকে কিন্তু আপনি কোনো গ্রুপ মানে কোনো হিসাবের মধ্যে আনলেন না। 9% মানুষ তো মানুষ, তো তাদের মতামত তো গুরুত্ব পাওয়া উচিত। তো সেভাবে বিবেচনা করলে আমি মনে করি পিআর পদ্ধতিটা ভালো। কিন্তু পিআর পদ্ধতিতে অনেকগুলি জটিলতা আছে, কিন্তু সেই জটিলতাগুলির জন্য আবার এক এক জায়গায় এক এক রকম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা দল মনে করেন সে 10% ভোট পেল, তো হিসাব অনুযায়ী সে 30টা আসন পাবে। এখন এই 30টা আসন কোন 30টা আসন? সে হয়তো মনে করেন রংপুরে প্রচুর ভোট পাইছে, এখন সে যদি বলে আমাকে ঢাকায় একটা আসন দাও, তাহলে তো একটা জটিলতা হলো না। আবার যে লোকটা ভোট দিল সে কি প্রার্থীকে ভোট দিল নাকি দলকে ভোট দিল? তাহলে সেটা কি সংসদীয় পদ্ধতি হবে নাকি দলীয় পদ্ধতি হবে? তো এই সমস্ত অনেক বিতর্ক আছে। তো বিতর্কগুলি কিভাবে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তার আগে কথা হলো যে সমস্ত ভোটারের অধিকারটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটা হলো আমার একদিকে মতামত। দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে এই মুহূর্তে হঠাৎ করে পিআর পদ্ধতির কথাটা উঠছে কেন, এটা হলো একটা জরুরি ব্যাপার। কারণ এটা হলো এমন একটা বিতর্ক, যে বিতর্কটার সঙ্গে বড় দলগুলি কখনো একমত হবে না। আজকে যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ একমত হতো না।
বিএনপি আছে, বিএনপি একমত হবে না, কিন্তু যাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারা এটা নিয়ে মোলামুলি করবে, ঝুলাঝুলি করবে। তো সেটা নিয়ে এখন কিন্তু তাই হচ্ছে। আপনি বলেন না অতগুলি দল ততগুলি দল, এই দলগুলি কেউ কি চিন্তা করে আমি ক্ষমতায় যেতে পারবো? এখন তাদের কথা হলো আমি তো ক্ষমতায় যেতে পারবো না, আমি 10টা আসন পাই, তাহলে তো আমি একটাও পাই না। তো এটা হলো তারা যে জনগণের জন্য চিন্তায় একদম কাতর হয়ে গেছে এই জন্য চাচ্ছে, বিষয়টা এরকম না। তারা হলো আমি কয়েকটা এমপি চাই, এই জন্য আমি এই লাইনে আসতেছি। তারপরেও আমি বলবো যে পিআর পদ্ধতিটা করতে পারলে ভালো, কিন্তু তার জন্য আরও সময় লাগবে ভাই, আরও গবেষণা করতে হবে। কারণ আমাদের এই সমস্যা, যেমন স্বতন্ত্র যারা আছে, ধরেন আওয়ামী লীগের অনেকগুলি প্রার্থী তারা স্বতন্ত্র দাঁড়াই গেল, এখন তারা মনে করেন সব মিলিয়ে 10% ভোট পেয়ে গেল। আর এটা আপনি কীভাবে সমাধান করবেন? এখন বলবেন যে না পিআর পদ্ধতিতে এরও সমাধান আছে, হ্যাঁ হয়তো আছে। তো এইগুলি নিয়ে গবেষণা করতে গেলে, এইগুলি আলোচনা করতে গেলে যে সময় লাগবে, আপনি যদি সময়টা এখন নিতে চান তাহলে কিন্তু এখন শুনেন, বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে 2টা ধারা আছে। একটা ধারা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হবে, আর একটা ধারা হলো কত দূরে নির্বাচনকে ঠেলে দেওয়া যায়। এই দ্বিতীয় যে ধারাটা আছে, এরাই কিন্তু এই মতলবটা আসছে। এখন এই সমস্ত প্রসঙ্গ আমি তুলে আরেকটা বিতর্ক তুলবো, আরও কিছুদিন সময় যাবে, আরও নির্বাচন পিছাবে। এই দ্বিতীয় ধারার প্রকল্প হচ্ছে পিআর পদ্ধতি এই মুহূর্তে। কিন্তু তত্ত্বগতভাবে আমি মনে করি পিআর পদ্ধতি নিয়ে আরও আগে আলোচনা শুরু হতে পারতো। আচ্ছা, এখন আলোচনা করলে আসলে খুব সমাধানে খুব একটা পৌঁছানো যাবে আমার মনে হয় না, শেষ সময় আছে। আচ্ছা, জিরুল ভাই কাছে একটু জানতে চাইবো যে যদি বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি দেখি যে ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে এবং যত আলোচনা যাচ্ছে নির্বাচনের কাছাকাছি আসছে, জামায়াত ইসলাম সহ এনসিপি সহ বিভিন্ন দলগুলোর যে রাজনৈতিক কথাবার্তা বা দাবিগুলো অনেকটা মিলে যাচ্ছে, বিএনপি যেন একা পড়ে যাচ্ছে এমন একটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছেন একটা। না আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি যখন নির্বাচন কাছে চলে আসবে, বিএনপি কি রাজনৈতিকভাবে আসলে এই বর্তমান পরিস্থিতি একা হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে? একা দোকার কোনো ব্যাপার না, বিষয়টা হলো কি সামনে তো একটা নির্বাচন, এই যা কিছুই ঘটবে এখন নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে। অনেক সময় দেখবে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দল কিন্তু একটা ভোটের ঐক্য করে, এখানে কিন্তু আদর্শিক কোনো ঐক্য না। এর লোক ভোট পাওয়ার জন্য আমরা ঐক্য করলাম যে একা হলে আমি হয়তো 10টা ভোট পাই, দুইজনে মিলে হলে হয়তো 20টা ভোট পাই, ওই ভোটটা একটু জোরালো ভোট হয়। এখানে নির্বাচনে এই যে আপনি যে মেরুকরণ দেখতেছেন, এটা আগামী দিনগুলিতে আর বাড়বে। এটা সবই নির্বাচনকে কেন্দ্র করেই বাড়বে এবং একটা জোটও হতে পারে বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপির বিরুদ্ধে জোট হবে কেন? হবে এই কারণে যে বিএনপির তো জোট করার দরকার নাই। বিএনপি তো অলরেডি একটা জোটের মধ্যে আছে, তার সঙ্গে কিছু তার দল আছে, কিছু অন্য বিভিন্ন ক্ষুদ্র দল আছে, তারা মিলে তো তারা ভালোই আছে। তাদের তো নতুন করে আর ভোট পাওয়ার দরকার। তারা হিসাব করে দেখছে যে এই যা আছে আমি এটা নিয়ে আমি ক্ষমতায় যেতে পারবো। হিসাবে ভুল হতে পারে, কিন্তু হিসাব চেঞ্জ হতে পারে অনেক কিছুই, কিন্তু তারা তো আজকের হিসাব নিয়েই তো আজকের পদক্ষেপটা নেবে। এবং তারা যেগুলো বলছে এটা আজকে হিসাব নিয়েই, তার প্রতিদিনই হিসাব করে, জামাতও প্রতিদিন হিসাব করে, এনসিপিও করে। এনসিপির এক লিডার তো বলে পড়ছিল যে বিএনপি নাকি 50 থেকে 100টা পাবে, তারা পাবে 200। এখন এই কথা শুনে কি বিএনপি লাভ দিয়ে আগুনে পড়বে নাকি? তো বলছে তারাও হিসাব করছে। কে বলছে? ওই লোকটা মানসিক সুস্থতা কী পরিমাণ থাকতে পারে তারা একটা নিজেদের মতো করে হিসাব করছে, হিসাব করে তো চুপ করে বসে রয়েছে। এনসিপিও তো বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে। তো যা হোক, তারপরেও কিন্তু একটা হিসাব নিকাশ হবে। এখন ওই দিকে জোট কি হবে, যারা বলতেছে দেখবেন আপনি একই ধরনের কথাবার্তা বলে, এই একই ধরনের কথাবার্তা যারা বলে তারা একই ধরনের জোটে যাবে, এটাতে বোঝা যাচ্ছে। এখন নির্বাচনের কথা বলে বিএনপি একলা বলে, আর কেউ বলে না। কারণ সবাই চিন্তা করে যে বিএনপির না সারা দেশে বিএনপির বিরুদ্ধে এক ধরনের আমরা যদি একটা নেগেটিভ ইমেজ বিএনপির তৈরি করতে পারি, এবং যারা চেষ্টা করতেছে, কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছে। এবং তারা বলছে যেমন ওই দিনই তো জামাতের আমির বলেই ফেলাইলো, এই যে মব ভায়োলেন্স, সে কিন্তু পাটগ্রামের উদাহরণ দিল। পাটগ্রামে বিএনপির কিছু লোক জড়িত ছিল বলে বলা হচ্ছে, সে পাটগ্রাম, কিন্তু উনি কিন্তু পটিয়ার উদাহরণ দিলেন না, পাটগ্রামের দিলেন। কী কারণে? কারণ পাটগ্রামেরটা দিলে ওনার পলিটিক্সের সুবিধা হয়। এখন করে জামাত, সে তো তার পলিটিক্সের কথা ভাববে রে ভাই, এটা তো অন্যায় কিছু না, সে ওইটাই করছে। এখন এর বিপরীতে যে বিএনপির যেটা ভূমিকা রাখতে হবে, সেটা বিএনপি যদি ভালোভাবে রাখতে পারে তাহলে বিএনপি ভালো করবে, আর যদি ভালোভাবে রাখতে না পারে
খারাপ করবে। এনসিপির যে জুলাই যাত্রা দেখছেন উত্তরাঞ্চলে, এখন দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ তাদের সমাবেশে আসছে। আমরা অনেক সময় এনসিপি একটা সমালোচনা ছিল যারা নগর কেন্দ্রিক একটা দল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন যখন প্রত্যন্ত এলাকা যাচ্ছে সেখানেও তাদের সারা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সারা ব্যাপকভাবে পড়ছে কিনা আমি জানি না, আপনি কোথায় বিপুল পেলেন তাও আমি বলতে পারবো না, তারা ছবি দিচ্ছে যতটুকু দেখেছি আর কি আমি। তো ঠিক আছে, একটা বড় দল হতে পারে, তারা তো এই মুহূর্তে আলোচিত দল, এবং তারও চেয়ে বড় কথা তারা তো সরকারি দল, আসলে আমি ওটাকে সরকারি দলই বলি। তো সরকারি দলে তো নানা কারণে লোকজন বাড়ে। একসময় তো বাংলাদেশে ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের কোনো মিটিং হলে তো লোক আসতেই থাকতো তো। এখন কি আসবে? এখন কিন্তু আসবে না রে ভাই। কাজে সরকারে থাকলে পরে কিছু তো সুবিধাভোগী থাকেই, আসতে পারে। আমি এনসিপিকে খাটো করে দেখছি না কিন্তু, বাট এদের ব্যাপারটা হলো যে তারাও চিন্তা করতেছে তারা একা যে পারবে, এটা এনসিপি নিজে মনে করেন। ওই একজন মানে উনি মনে করছেন কেন আমি জানি না, পাটোয়ারি সাহেব উনি কী বিবেচনায় করছেন আমি জানি না, কিন্তু এনসিপি নিজেরাও মনে করে না। শুনেন, আমি একটা কথা বলি, এনসিপি যদি আলাদা নির্বাচন করে, আলাদা, তারা যদি কোনো একটা আসনে তাদের জামানত রক্ষা করতে পারে, ওইটাই হবে এনসিপির সাফল্য। এটা হলো আমার অবজারভেশন এনসিপিকে নিয়ে। এখন এই মুহূর্তে এনসিপি কোথায় ইলেকশন করে জামানত বাজেয়াপ্ত রাখতে পারবে না, বজায় রাখতে পারবে না। এটা বাস্তবতাটা ভাই, এত দ্রুত হয় না। হতে পারত, কিন্তু এনসিপি দলটা করার পরের থেকেই তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, বিভিন্ন দেখেন এনসিপির কিন্তু কিছু কিছু দায় নিতে হচ্ছে। যেমন ধরেন এনসিপিকে নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায় কিন্তু এনসিপির উপরে পড়ছে, কারণ লোকে মনে করে এটা সরকারি দল। সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা আছে, এদের নিয়ে নানা রকম স্ক্যান্ডাল আমরা বাজারে শুনি। এই প্রত্যেকটা স্ক্যান্ডাল এনসিপির ওজন কমিয়ে দিচ্ছে, অথচ তারা কিন্তু বলে আমি এনসিপি করি না। এনসিপি বলছে তারা কেউ না করে না, কিন্তু আবার একসঙ্গে বসে কফি খায়। ওই ছবিতে আমরা দেখি, আবার ওই উপদেষ্টা বাসায় সবাই মিলে যায়, আলাপ সালাপ করে। ওটা ওই যে এক নারী বললো না, ওখানে আমার দেখা হয়েছিল, ওই তার বাসায় ডিনার করতে গেছিলাম, তো যায়, কিন্তু একদল করে না। তো বলতেছে, পাবলিক দেখতেছে, তারপরে পাবলিক একটা সিদ্ধান্ত। বিএনপিরও তো নানা ধরনের অপবাদ বা নিতে হচ্ছে এখন, বিভিন্ন জায়গায় দখল, বিভিন্ন জায়গায় আছে। এবং এই একটা হিসাব দিলাম যে গত 1 বছরে বা 10 মাসে 4000-এর বেশি কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুনেন, এই যে শাস্তিমূলক ব্যবস্থা না, এটা বিএনপি বলতেছে, আমরাও বলতেছি যে হ্যাঁ খুব ভালো উদ্যোগ, কিন্তু এই যে সারা দেশে বিএনপির যে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এই স্থানীয় পর্যায়ে লোকদের আপনার মানে চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, এরা সবাই বিএনপি করে কিনা আমি তাও জানি না, কিন্তু এরা বিএনপির বদনামটা বিএনপির কাছে যাচ্ছে। কিন্তু বিএনপি থামানোর চেষ্টা করছে, তার যে প্রক্রিয়াটা, আমি এই থামানোর প্রক্রিয়াটাকে সঠিক মনে করি না, একদমই সঠিক মনে করি না, কারণ এতে কিন্তু থামতেছে না। দেখেন, আমি একটা কথা প্রায় উদাহরণ দিয়ে বলি, ধরেন একটা পাতিল গরম হয়ে গেছে, খুব পাতিল গরম হয়ে গেছে, আপনি এর মধ্যে যদি 2 ফোঁটা পানি দেন, তাহলে ছেদ করে শব্দ হবে না? হবে তো। আশেপাশে সবাই শুনবে যে পাতিলটাকে ঠান্ডা করার জন্য পানি দিয়েছে, কারণ শব্দ হয়েছে। পাতিল কি ঠান্ডা হবে? পাতিল ঠান্ডা হবে না। পাতিল ঠান্ডা করার আলাদা পদ্ধতি আছে, হয় আপনাকে পুরো পাতিল ভর্তি করে পানি দিতে হবে, অথবা আগুন নিভাইতে হবে। তো সেই পদ্ধতিতে বিএনপি যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি জানি। আমি তো আজ বেশি সময় পাবো না, একটু আমি আমাদের যে দ্বিতীয় শিরোনামটি ছিল পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে নাহিদ ইসলামের আহ্বান, এই আহ্বানটি বা এই দাবিটি কিন্তু এনসিপি বেশ জোরে সোরে সামনে নিয়ে আসছে, বিভিন্ন এসে বলছে। এই দাবিগুলো আসলে বিএনপির জন্য এখন কতটা অস্বস্তিকর, যখন এই দাবিগুলো তার বলছে? অস্বস্তিকর তো কিছুটা আছে, আবার কিছুটা নাই কেন। দেখেন, আপনি কয়েকদিন আগে আমি দেখলাম যে আপনার তারেক রহমানই দেখলাম, ওনার ফেসবুক অ্যাকাউন্টে উনি কিন্তু একটা ছবি দিয়েছিলেন যে ওনার মা ওনাকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন, মানে মুকুট পরিয়ে দিচ্ছেন, এবং ওইটাকে উনি বলছেন যে এটা নিয়ে আলোচনা হোক। মানে উনি তো এটা দেওয়ার অর্থ তো এটাই যে এই কার্টুন এখন আর দেখি না, হওয়া উচিত। তার মানে উনি ওনাকেই কিন্তু সমালোচনার মধ্যে নিয়ে আসছেন। তার মানে উনি যে পরিবারতন্ত্রের একজন প্রতিনিধি, এবং সেটাকে নিয়ে যে কার্টুন এঁকেছে, উনি ওই জিনিসটাকে কিন্তু এনকারেজ করতেছেন। সমালোচনা হতেই পারে, কাজে এই সমালোচনাটাকে আমি অবশ্যই করি। এখন পরিবারতন্ত্র আমিও সমর্থন করি না ভাই। এখন পরিবারতন্ত্রের নেগেটিভ জিনিসটা কি? যেমন ধরেন, সে যোগ্য না, অথবা তার কোনো কন্ট্রিবিউশন নাই, এখন সে পুত্র অথবা কন্যা, এই যোগ্যতায় উনি এসে হাজির হইলেন, এটা হলো রিয়েল পরিবারতন্ত্র। আমাদের সবগুলি দলের মধ্যে এই ধরনের পরিবারতন্ত্র কিন্তু আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল,
বিএনপির মধ্যেও ছিল, আবার জাতীয় পার্টির মধ্যেও আছে। জাতীয় পার্টি এখন যে চেয়ারম্যান সে কে? তার তো ভাই, তো বোঝাই যাচ্ছে আরেকটা অংশে তার বউ। তো এখন এগুলো তো আছে, কেউ ছাড়তে চায় না পদ। তারপরেও আমি একজন নেতাকে দেখলাম যেই নাকি এটাকে সমালোচনায় আনতে চাইলেন। আর আনতে চাওয়ার মানে আমি মনে করি উনিও চেঞ্জ হয়তো চান, উনি হয়তো তাহলে উনি সমালোচনায় আনতে চাচ্ছেন কেন। কিন্তু তারপরে আমি মনে করবো, আমি ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্রের পক্ষে না, তবে যদি কেউ যোগ্য হয়, সেই যোগ্যতা যদি উঠে আসে, আমি তো কোনো সমস্যা দেখি না। কারণ আপনি দেখেন ইন্ডিয়াতে, দেখেন আপনার এখন ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী, রাজীব গান্ধীর পরে তার ছেলে, তো এখন হচ্ছে। তো এখন এই লোকগুলি কি অযোগ্য? তারা তো আপনার উনি তো ভারত জোড়ো আন্দোলন করলেন একটা, তা করে তো উনি নিজের যোগ্যতা প্রমাণ করছেন একটা পর একটা। আবার কেউ কেউ প্রমাণ করে নাই, তারা আসেও নাই। তো এরকম হতে পারে, কিন্তু মানে মোরললেস ছেলে হইলে, সন্তান হইলেই তাকে নেতা বানাইতে হবে, এটা যেমন আমি পক্ষে না। আবার যেহেতু সে সন্তান, তার যোগ্যতা আছে কি না আছে এটা দেখবো না, সন্তান অতএব সে আসবেই না, এটাও আমি মনে করি